আলাইকুম আমার একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ইতিহাস বিষয়ক অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ইতিহাস প্রথম পত্র বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ইতিহাস সম্পর্কে পড়ব। আমাদের যে আলোচ্য অধ্যায় সেটি হচ্ছে সপ্তম অধ্যায়, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের অর্থাৎ মুজিবনগর সরকারের কার্যক্রম সম্পর্কে পড়ব। আমরা পূর্বে এর দুটি পর্ব পড়েছি, আজকে আমরা এর পার্ট 3 পড়ব, পর্ব 3-এ। চলো তাহলে শুরু করি। আমরা গত ক্লাসে বেশ কিছু বাহিনী সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমাদের যে বইটি আছে সে বইটা একটু বের করো। আমরা বেশ কিছু বাহিনী সম্পর্কে আলোচনা করেছিলাম, নিয়মিত বাহিনী, অনিয়মিত বাহিনী। এবং নিয়মিত বাহিনী তোমরা দেখেছিলে যে সেনা সদস্যদেরকে নিয়ে গঠিত হয়েছিল, সেখানে নৌ বাহিনী, বিমান বাহিনী ছিল, এবং অনিয়মিত বাহিনী ছিল ফ্রিডম ফাইটার্স, এফএফ বাহিনী, এবং স্বাধীন কতগুলো বাহিনী যেগুলো আঞ্চলিক বাহিনী ছিল, মুজিব বাহিনী, আফসার বাহিনী, হেমায়েত বাহিনী, কাদের বাহিনী। এই বাহিনীসমূহ কিভাবে গঠিত হয়েছিল এবং এই বাহিনীগুলোর মুক্তিযুদ্ধে একটা বিরাট অবদান ছিল। মূলত আমাদের মুক্তিযুদ্ধ যৌথ ফোর্স অর্থাৎ ভারতীয় সেনা সদস্যরা যোগদান করেছিল কিন্তু অনেক পরে, তার আগ পর্যন্ত কিন্তু এই বাহিনীরাই যুদ্ধ করেছিল এবং পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে লড়াই করে চলেছিল। তো এদের অবদানগুলো কিন্তু বোর্ড প্রশ্নে আসে, যার জন্য তোমরা এই বাহিনীদের অবদানটা পড়বা। আর তার আগের ক্লাসে আমি যে প্রবাসী সরকার, মুজিবনগর সরকার সম্পর্কে পড়েছিলাম, মুজিবনগর সরকারের মুজিবনগর সরকারের কার্যাবলী, অবদান, সেটাও পড়বা। তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে গেরিলা থেকে সম্মুখ যুদ্ধ। কীভাবে মুক্তিযুদ্ধের সময়ে যুদ্ধগুলো, আমাদের যে মুক্তি বাহিনীরা তারা সম্মুখ যুদ্ধে কিন্তু পরে গিয়েছে। শুরুতে তারা ট্রেনিং প্রাপ্ত হয়ে অর্থাৎ ট্রেনিং নিয়ে আগে গেরিলা অর্থাৎ লুকিয়ে থেকে আক্রমণ করত, পরবর্তীতে তারা সম্মুখে যায়। তো সেটা কিভাবে হয় দেখো, যুদ্ধ পদ্ধতিটা ছিল সে সময় গেরিলা থেকে সম্মুখ যুদ্ধ। প্রথম দিকে মুক্তিযোদ্ধাদের যুদ্ধগুলো ছিল পরিকল্পনাহীন, অর্থাৎ তখন পর্যন্ত পরিকল্পনা তৈরি হয়নি, এবং আমাদের যুদ্ধটা কিন্তু 25শে মার্চ কালো রাতে অপারেশন সার্চলাইটের পরেই কিন্তু আমরা আস্তে আস্তে এটার প্রস্তুতি নিতে শুরু করি, এবং আনুষ্ঠানিক একটা ঘোষণা হয় হচ্ছে আমরা জানি যে 10ই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে। এবং এই প্রস্তুতিটা কিন্তু অত্যন্ত ধীরে ধীরে মুজিবনগর সরকার আস্তে আস্তে এটা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে নেয়। এটা কিন্তু শুরুতেই কিন্তু এটা খুব ওয়েল অর্গানাইজড ছিল না, ধীরে ধীরে এটা ওয়েল অর্গানাইজড হয়। প্রথম দিকে ভারত অস্ত্র না দিলেও আগস্ট মাসে, অর্থাৎ তখন কিন্তু অনেক পরের কথা, আগস্ট মাসে, আমাদের যুদ্ধ শুরু হয়েছে মার্চ মাসে, আর ভারত অস্ত্র দিল হচ্ছে অগাস্ট মাসে। 67 কোটি টাকার অস্ত্র পাওয়া যায়, এবং আগস্ট মাস হতেই কিন্তু অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা গেরিলা পদ্ধতিতে দেশের বিভিন্ন স্থানে পাক সেনা ও তাদের দোসরদের ওপর হামলা ও পাল্টা হামলা চালায়। স্বতঃস্ফূর্তভাবে সকল পেশা শ্রেণীর মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। গেরিলা হামলা পাক বাহিনীর নিকট একটা আতঙ্কের নাম ছিল। এই গেরিলা পদ্ধতিটা মূলত আগস্টের পরপরই কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি সামরিক বাহিনী ও তাদের দোসরদের উপর হামলা চালায়। তার মধ্যে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে পাকিস্তানের সামরিক ঘাঁটি থেকে শুরু করে সামরিক স্থাপনাগুলা যোগাযোগ বিচ্ছিন্ন করবার জন্য তারা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এগুলাকে লক্ষ্যবস্তুতে পরিণত করে, যাতে করে পাক বাহিনীরা এই যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করে ভেতরে ঢুকতে না পারে, বেশি প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঢুকতে না পারে। গেরিলা হামলায় পাকিস্তানের চৌকস সামরিক বাহিনীকে নাজেহাল করে তোলে স্বল্পদিনের প্রশিক্ষণপ্রাপ্ত গেরিলা যোদ্ধারা। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় যে পাকিস্তানি সেনারা যেহেতু তোমরা জানো তাদের ওখানে আমাদের তো নদীমাতৃক বাংলাদেশ, তাদেরটা কিন্তু নদীমাতৃক না, তাদের অনেকেই কিন্তু সাঁতার জানতো না, যার জন্য নদী বিধৌত যে অংশগুলো ওই অংশগুলো তারা প্রবেশ করতে পারতো না। আর যদি সেতু কালভার্ট থাকতো তাহলে তারা প্রবেশ করতে পারতো, যার জন্য আমাদের মুক্তিযোদ্ধারা সেই সেতু কালভার্টগুলো ধ্বংস করে দেয়। এই প্রসঙ্গে আরও কিছু উল্লেখ করা যেতে পারে যে দলীয়ভাবে বিভিন্ন সংগঠনে মুক্তিযোদ্ধাদের সংখ্যাটা কীরকম ছিল। মুক্তিবাহিনী ছিল 10,000, ছাত্রলীগে ছিল 10,000, সম্মিলিত বাহিনী অর্থাৎ ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নের সদস্য সংখ্যা ছিল 15,000, আর মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটি চীনপন্থী দলসমূহতে ছিল 3,000। এছাড়া যুদ্ধ শুরু হবার পর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 3,000 ও ইস্ট পাকিস্তান রাইফেলসের 10,000 সদস্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। পাকিস্তানে আটক বাঙালি সৈন্য অফিসারের মধ্যে 20 জন বাঙালি অফিসার পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানী পরে জানিয়েছেন যে সামরিক বাহিনীর 3টি শাখা, পদাতিক, নৌ ও বিমান বাহিনী এবং ইপিআর, বর্তমানে যেটাকে আমরা বিজিবি বলে থাকি, এর প্রায় 25,000 সৈন্য ও অফিসার মুক্তিযুদ্ধে অংশ নেয়। মোট সরবরাহকৃত অস্ত্র ছিল 1,40,000, আর
এই হচ্ছে, এছাড়া হচ্ছে আমাদের যেমন আঞ্চলিক বাহিনীগুলো ছিল, গণবাহিনী, মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী, হেমায়েত বাহিনী, অন্যান্য গেরিলা বাহিনী। এবার আমরা দেখি যে পরবর্তীতে আগস্টের দিকে যখন ভারত আমাদেরকে অস্ত্র সরবরাহ করা শুরু করে এবং পরবর্তীতে তাদের সৈন্য সরবরাহ করে, তখন যৌথ বাহিনী রূপান্তরিত লাভ করার পর কীভাবে আমাদের এই যুদ্ধটা কোন রূপ লাভ করে সেটা এখন আমরা দেখব। পরিকল্পিত গণহত্যার মুখে সারা দেশে শুরু হয়ে যায় প্রতিরোধ যুদ্ধ। জীবন বাঁচাতে কয়েক হাজার আওয়ামী লীগ নেতা পার্শ্ববর্তী দেশ ভারতে অস্ত্র গ্রহণ করে। পাকিস্তানি সামরিক বাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেলস অর্থাৎ ইপিআর, ইস্ট পাকিস্তান পুলিশ, সামরিক বাহিনীর বাঙালি সদস্য এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতাকামী সাধারণ মানুষ দেশকে পাকিস্তানি সামরিক বাহিনীর কবজা থেকে স্বাধীন করতে দেশের কয়েক মাসের মধ্যে গড়ে তোলে মুক্তিবাহিনী। গেরিলা পদ্ধতিতে যুদ্ধ চালিয়ে গেরিলা বাহিনী সারা দেশে পাকিস্তানি হানাদার বাহিনীকে অতি ব্যস্ত করে তোলে। স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশ ভারতের কাছ থেকে যথেষ্ট অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সাহায্য লাভ করে। ডিসেম্বরের শুরুর দিকে যখন পাকিস্তানি সামরিক বাহিনীর পতন অনিবার্য হয়ে ওঠে, তখন তারা গেরিলা বাহিনীর কাছে পরাজয় লজ্জা এড়াবার জন্য স্বাধীনতা যুদ্ধকে আন্তর্জাতিক সংঘর্ষে পরিণত করবার উদ্দেশ্যে 3রা ডিসেম্বর ভারতে বিমান হামলার মাধ্যমে ভারতের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। অতঃপর ভারত বাংলাদেশের সাথে স্বাধীনতা যুদ্ধে সরাসরিভাবে জড়িয়ে ফলে 4 ডিসেম্বর 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অর্থাৎ আমাদের যৌথ বাহিনীটা তাহলে গঠিত হচ্ছে কিন্তু একেবারে ডিসেম্বর মাসের 4 ডিসেম্বর, যখন কিনা পাকিস্তান ভারতীয় বিমানকে হামলা করে ও ভারতীয় সামরিক বাহিনী সম্মিলিত আক্রমণের মুখে ইতিমধ্যে পর্যদস্ত হন্তদম পাকিস্তানি সামরিক বাহিনী যুদ্ধবিরতির সিদ্ধান্ত গ্রহণ করে। 16 ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানের 93,000 সৈন্যসহ আকস্মিকভাবে যুদ্ধবিরতির পরিবর্তে আত্মসমর্পণের দলিলে সই করে। এ সময় পাকিস্তানি বাহিনীর পক্ষ থেকে দলিলে সই করেন আমির আবদুল্লাহ খান নিয়াজি। এরই মাধ্যমে 9 মাসব্যাপী রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের অবসান হয়। ভারতীয় বাহিনী বাংলাদেশে আরও প্রায় 3 মাসের অধিক সময় রয়ে যায়। অবশেষে অনেক কূটনৈতিক চাপের মুখে ভারত বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়। অর্থাৎ যৌথ বাহিনীর সময়কালটা কিন্তু খুবই কম ছিল, ডিসেম্বরের 4 থেকে ডিসেম্বরের 16, মাত্র 12 দিন যৌথ বাহিনীর যুদ্ধটা হয়। তার আগ পর্যন্ত কিন্তু আমাদের এই যে নিয়মিত অনিয়মিত আঞ্চলিক বাহিনী এই যুদ্ধটা চালিয়ে গিয়েছিল। এরপর দেখি গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিভাবে আমাদের গণমাধ্যম সমূহ মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে মহান মুক্তিযুদ্ধ এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে এদেশের স্বাধীনতা ও বিজয় অর্জিত হয়। এই মহান মুক্তিযুদ্ধ বিজয় নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমের অবদান কম নয়। এই হচ্ছে আমাদের অবদানের অংশটা, এটাকে সুন্দর করে নোট করে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এই যে আমরা অবদানে চলে এসেছি, এখন দেখো কীভাবে অবদানে যাই। মুক্তিযুদ্ধকালে মুজিবনগর সরকার বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, প্রবাসী বাঙালি এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাষায় প্রকাশিত নিয়মিত অনিয়মিত বিভিন্ন পত্রপত্রিকা সংবাদ মাধ্যমে পাকিস্তান বাহিনীর গণহত্যা, বর্বরতা, সাধারণ মানুষের দুর্ভোগ, দুর্দশা, মুক্তিযুদ্ধের ঘটনা গুরুত্বের সাথে তুলে ধরে। তাহলে এটা একটা পয়েন্ট হতে পারে যে পাকিস্তানের যে গণহত্যা তার দৃশ্য তুলে ধরা। তারপর দ্বিতীয়ত, অধিকন্তু অসংখ্য পত্রিকায় প্রকাশিত সংবাদ, সম্পাদকীয়, কবিতা, গান, প্রবন্ধ, কার্টুন ইত্যাদির মাধ্যমে পাকিস্তানের নির্মম নৃশংসতার নিন্দা, ক্ষোভ, বাংলাদেশের স্বাধীনতার প্রতি সমর্থন জানানো হয়। তাহলে আমরা পরবর্তী পয়েন্টে পেয়ে গেলাম কি, বাংলাদেশের পক্ষে সমর্থন তৈরি করা। অর্থাৎ গণমাধ্যম বাংলাদেশের পক্ষে বিশ্বে একটি সমর্থন তৈরি করলো। এতে মুক্তিযোদ্ধারা উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হন, জনমনের প্রত্যাশা বাড়ে, বিশ্ব জনমত গঠনে সহায়ক হয়। তাহলে আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে বিশ্ব জনমত গঠন। এভাবে তোমাদের কাজ হচ্ছে পয়েন্ট করে নোট করে ফেলবে। এবার আমি যদি নাও করে দিই তাহলেও নিজের সৃজনশীলতা খাটিয়ে হলেও তোমরা এই কাজটা করবে এবং নোট করে ফেলবে। মুক্তিযুদ্ধ শুরুর আগে আমাদের দেশে প্রায় সব গণমাধ্যম স্বাধীনতার সপক্ষে অবস্থান নেয়। ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, দেশীয় সংবাদ গণমাধ্যমগুলো স্বাধিকার আন্দোলনের সহায়ক ভূমিকা পালন করে। এখানে আমরা হচ্ছে মুক্তিযুদ্ধ পূর্ব, এই পয়েন্টটা আমরা চাইলে আগে দিয়ে দিতে পারি, মুক্তিযুদ্ধ পূর্ব অবদান। 1971 সালে মার্চ মাসে তদানীন্তন পাকিস্তান প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে বঙ্গবন্ধুর বৈঠক চলাকালে 22 মার্চ দেশের পত্রিকাগুলো বাংলার স্বাধিকার শিরোনামে বিশেষ প্রবন্ধপত্র প্রকাশ করে। এতে বঙ্গবন্ধুর শুভেচ্ছা বাণী প্রকাশ করে বলা হয়, বাংলাদেশের 7 কোটি মানুষের সার্বিক মুক্তির জন্য বাংলাদেশে এই সংগ্রাম চলবে, অধিকার আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রাম চলবে। আচ্ছা, এবার পরবর্তী স্লাইডে চলে যাই। গুরুত্বপূর্ণ এই সময়টা
আরও বেশি গুরুত্বপূর্ণ করে তোলে হচ্ছে গণমাধ্যম সমূহ, অর্থাৎ গণমাধ্যমের যদি ভূমিকা না থাকতো সাধারণ মানুষ জানতে পারতো না দেশের অবস্থা এবং বহির্বিশ্ব জানতে পারতো না এই দেশে কিভাবে গণহত্যা চলছে। বুলেট বেয়নেট দিয়ে বাংলাদেশের মানুষকে স্তব্ধ করা যাবে না, কেননা জনতা আজ ঐক্যবদ্ধ। এতে পাকিস্তান সরকার সংবাদপত্রের উপর রুষ্ট হয়, সংবাদ প্রকাশের ব্যাপারে অনৈতিক চাপ প্রয়োগ করে। এমতো অবস্থায় দি পিপল পত্রিকায় প্রকাশের জন্য অবরুদ্ধ বাংলাদেশ কণ্ঠরুদ্ধ সংবাদপত্র শিরোনামে প্রতিবেদন লেখা হয়। কিন্তু প্রতিবেদনটি প্রকাশের আগে 25শে মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী দি পিপলস অফিসে আক্রমণ করে এবং এতে 6 জন সাংবাদিক নিহত হন। 25শে মার্চের সার্চলাইট নামের গণহত্যার খবর যাতে দেশ বিদেশে প্রচার না হতে পারে সেজন্য পাকিস্তানি বাহিনী হোটেল ইন্টারকন্টিনেন্টাল অবস্থানরত বিদেশি সাংবাদিকদের আটক করে। অধিকন্তু 26শে মার্চ দৈনিক ইত্তেফাক, 28শে মার্চ দৈনিক সংবাদ পত্রিকা অফিস পুড়িয়ে দেয়। এসব সত্ত্বেও দেশি বিদেশি সাংবাদিকরা ও সংবাদ মাধ্যমগুলো বিশ্ব জনমত গঠন করে পাকিস্তানি নৃশংসতা বর্বরতার সংবাদ পরিবেশন করে, নিন্দা জানানো মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়াতে প্রশংসনীয় ভূমিকা পালন করে। মুক্তিযুদ্ধ চলাকালীন ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে 64টি পত্রিকা প্রকাশের তথ্য পাওয়া যায়। এগুলোর মধ্যে কয়েকটি দৈনিক এবং বেশিরভাগ সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, সাময়িক, বুলেটিন, ম্যাগাজিন, নিউজ লেটার প্রভৃতি। এসব পত্রিকার মধ্যে মুজিবনগর সরকারের পক্ষ থেকে প্রকাশিত আওয়ামী লীগ মুখপত্র জয় বাংলা পত্রিকাটির সম্পাদকীয়তে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বর গণহত্যা, নারী ধর্ষণ, ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করা হয়। বঙ্গবাণী পত্রিকা পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাকাণ্ড, ধ্বংসযজ্ঞ তুলে ধরে এর বিচার দাবি করে। স্বদেশ পত্রিকায় মুক্তিযুদ্ধের লক্ষ্য উদ্দেশ্য, পাকিস্তানের বৈষম্য নীতি ইত্যাদি বিষয়ে উল্লেখ করে বাংলাদেশের স্বাধীনতার যৌক্তিকতা তুলে ধরে। তোমাদের কাছে মনে হতে পারে যে ইতিহাসের এই জায়গাগুলো একটু কঠিন, তোমরা পয়েন্ট করে পত্রিকার নামগুলো মুখস্থ করে ফেলো। পয়েন্ট করে পত্রিকার নামগুলো মুখস্থ করে ফেললে তোমাদের সহজেই মনে থাকবে। এই যে এখানে দেখো বিভিন্ন ধরনের পত্রিকা আমরা অলরেডি অনেকগুলো পেয়েছি। এখানে দেখো দি পিপলসের নাম পেয়েছি আমরা, দি পিপলস, তারপর এই পাশে দৈনিক সংবাদ, তারপর বিভিন্ন জেলা থেকে 64টি পত্রিকা আছে, বিভিন্ন পাক্ষিক, মাসিক, সাময়িক, বুলেটিন, ম্যাগাজিন আছে, জয় বাংলা আছে। হ্যাঁ, এই যে এগুলো বিভিন্ন পত্রিকার নামগুলো মনে রাখবে। এছাড়া তারপর হচ্ছে এরা আরও কী করেছে দেখো, এই যে নির্মম হত্যাযজ্ঞের দৃশ্য তুলে ধরেছে। আর এই যে স্বদেশ পত্রিকা মুক্তিযুদ্ধের লক্ষ্য উদ্দেশ্য, পাকিস্তানের বৈষম্য নীতি এগুলো তুলে ধরেছে। তারপর বাংলাদেশ পত্রিকা বিভিন্ন সংখ্যায় বঙ্গবন্ধুর প্রহসনের বিচারের আলোচনা করে, ধর্ষণ এগুলো উল্লেখ করে স্বাধীনতার সপক্ষে অবস্থানের জন্য বিশ্বের 24টি দেশের প্রতি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আবেদন প্রকাশ করে। দেখেছো, এই যে ভিন্ন ভিন্ন পত্রিকা ভিন্ন ভিন্ন রোল প্লে করেছে, এগুলো আমরা যদি পয়েন্টস করে ফেলি তাহলে আমাদের সুন্দরভাবে একটা নোট হয়ে যাবে। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা বা অবদান। এটা উদ্দীপকের আকারে আসলে প্রয়োগমূলক প্রশ্নে আসতে পারে, তার জন্য যেন আমরা পূর্বে একটা প্রস্তুতি নিয়ে রাখি। এরপর আসে রণাঙ্গনের পত্রিকায় সম্পাদকীয়তে ইয়াহিয়া খানের বিশ্বাসঘাতকতা, বঙ্গবন্ধুর বিচারের সমালোচনা, বঙ্গবীর কাদের সিদ্দিকীর বক্তব্য সহ মুক্তিযুদ্ধের প্রেরণাদায়ক বিভিন্ন গুরুত্বের সাথে তুলে ধরা হয়। স্বাধীন বাংলায় বিভিন্ন সংখ্যায় বাংলার নারী সমাজকে বাঁচানোর জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানানো হয়। তাহলে দেখো আমরা আরেকটা পয়েন্ট পেয়ে গেলাম, নারী সমাজকে বাঁচানোর জন্য অবদান। উল্লেখিত পত্রিকাগুলো ছাড়াও মুক্তিযুদ্ধের সোনার বাংলা আমরা আরও কিছু পত্রিকার নাম পাচ্ছি। সোনার বাংলা, বিপ্লবী বাংলাদেশ, নতুন বাংলা, জাগ্রত বাংলা, অগ্রদূত, আমার দেশ, অভিযান, মুক্তি, দুর্জয় বাংলা, বাংলার মুখ, জন্মভূমি, সাপ্তাহিক বাংলা, দাবানল, স্বাধীন বাংলা, দাবানল। তারপর এটা ইংরেজিতে নাম ছিল বলে এটা অব্যাহতি আসেনি। এরকম অনেক পত্রিকা, সংবাদ মাধ্যম নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচলিত এম.আর. আখতার মুকুলের চরমপত্র এবং তেজোদ্দীপ্ত গান, কবিতার রম্য রচনা এদেশের জনগণ মুক্তিযুদ্ধে উৎসাহ উদ্দীপনে ব্যাপক ভূমিকা পালন করেছে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বিদেশি গণমাধ্যম। দেখো, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বিদেশি গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তর না করায় বিদেশি সাংবাদিকরা বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করে। 1971-এর মার্চ মাসের শুরু থেকে বাংলাদেশের পতাকা উত্তোলন, স্বাধীনতার ইশতেহার পাঠ, 7 মার্চে বঙ্গবন্ধুর ভাষণ, ইয়াহিয়া খানের
ডায়ালগ, নাটক ইত্যাদি ঘটনা 25শে মার্চের সার্চলাইট নামের গণহত্যার খবর যাতে দেশ বিদেশে প্রচার না হতে পারে সেজন্য পাকিস্তানি বাহিনী হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থিত বিদেশি সাংবাদিকদের আটক করে। এদের মধ্যে লন্ডনের এই যে নামগুলো কিন্তু অভ্রতে এসে নষ্ট হয়ে গিয়েছে। সাংবাদিক সাইমন রিং, ফটোগ্রাফার মাইকেল লরেন্ট আটক এড়াতে ছোট হোটেলের ছাদে আশ্রয় নেয়। পরে তারা সারা ঢাকা ঘুরে ঘুরে পাকিস্তানি বর্বরতা নৃশংসতার ছবি তোলে, যা পরবর্তীতে পত্রিকায় প্রকাশ করে বিশ্ববাসীকে পাকিস্তানি বর্বরতার খবর জানায়। এছাড়াও বিবিসির সাংবাদিক মার্ক ট্যালির নিরপেক্ষ সংবাদের মাধ্যমে বিশ্ববাসী প্রতিদিন মুক্তিযুদ্ধের প্রকৃত তথ্য তথা পাকিস্তানি বর্বরতার নৃশংসতার খবর জানতে পেরেছে। এতে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযোদ্ধাদের প্রতি সমর্থন বেড়েছে। মার্ক ট্যালির মতে জীবনের ঝুঁকি নিয়ে সিডনি শর্নবার্গ, অ্যান্থনি মার্কেনহাস, সাইমন রিং, অ্যালেন গিন্সবার্গ, নিকোলাস স্টোমালিন, মার্টিন গুনাকার, জন পিলজার, ডেভিড পিটার হাজেনহার্স্ট প্রমুখ সাংবাদিক সংবাদ সংগ্রহ পরিবেশন করেছেন। এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মান, জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশের অনেক সাংবাদিক মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে প্রবেশ করে প্রকৃত ঘটনা বিশ্ববাসীর কাছে পত্রিকার মাধ্যমে উপস্থাপন করেছেন। তাদের সাহসিকতা ও সংবাদের কারণে বাংলাদেশের স্বাধীনতা অর্জন আরও বেশি ত্বরান্বিত হয়। গণমাধ্যমের কারণে বিশ্ববাসী মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনা জানতে পেরেছে। এতে একদিক থেকে পাকিস্তানি বর্বরতা, নৃশংসতা, ঘৃণার উদ্রেক হয়েছে, অন্যদিকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি সহানুভূতি, সমর্থন বৃদ্ধি পেয়েছে। অধিকন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাহস, মনোবল, শক্তি সঞ্চার করেছে, যাতে আমাদের স্বাধীনতা অর্জন ত্বরান্বিত হয়েছে এবং তার মাধ্যমে এসেছে আমাদের বিজয়। এখানে নিচে একটা ছবি দেখো, যে বহির্বিশ্বের পত্রিকায় 1971 জেনোসাইড, গার্লস ফ্রিড ফ্রম পাকিস্তানি হেরেমস, এই যে বিভিন্ন শিরোনামগুলো দেখছি, এগুলো বহির্বিশ্বের পত্রিকাগুলো অর্থাৎ আন্তর্জাতিক পত্রিকার শিরোনাম হিসেবে এসেছিল, যা মুক্তিযুদ্ধকালীন সময়ে আমাদের দেশের যে চলমান যে বর্বর হত্যাযোগ্য পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সেগুলো বিশ্ব সমাজে তুলে ধরেছে এবং আমাদের জন্য মুক্তিযুদ্ধের সময় জনমত গড়ে তুলতে, আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে সহযোগিতা করেছে। তাহলে আজকে আমরা পড়লাম হচ্ছে গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং গেরিলা থেকে সম্মুখ যুদ্ধ, দুটা ধারণা পড়লাম। এখান থেকে গেরিলা থেকে সম্মুখ যুদ্ধ থেকে বড় প্রশ্ন আসে না সাধারণত, আসলে ছোট প্রশ্ন আসতে পারে, তবে বড় প্রশ্নের জন্য গণমাধ্যমটা গুরুত্বপূর্ণ। আর পূর্বে যে বলেছিলাম বাহিনীগুলো গুরুত্বপূর্ণ, মুজিবনগর সরকার তো অবভিয়াসলি গুরুত্বপূর্ণ। তাহলে এগুলো তোমরা নোটস করে সুন্দর করে বাসায় বসে পড়বে। সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।